ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম। হিজবুল্লাহর একজন কমান্ডারকে হত্যা করলে ইসরায়েলের একজনের বেশি কমান্ডারের প্রাণ যাবে, হুঁশিয়ারি লেবাননের। এরপর জানিয়ে দিব, যুদ্ধ শুরু হলে জাহান্নাম হবে লেবাননের মাটি, ইসরায়েলের জন্য ভয়াবহ সতর্কবার্তা। এরপর জানিয়ে দিব, প্রেসিডেন্ট নির্বাচনের রান অফে অংশ নেওয়ায় জনগণের প্রশংসা করলেন ইরানের সর্বোচ্চ নেতা। এরপর রয়েছে, ব্রিটিশ সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন ব্রিটিশ রাজা। এবং সর্বশেষ জানিয়ে দিব, এবার ভয়াবহ চুরির তথ্য ফাঁস করল আর্জেন্টিনা থেকে চুরি করছে ইসরায়েল ও ইউরোপের দেশ ব্রিটেন। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। হিজবুল্লাহর একজন কমান্ডারকে হত্যা করলে ইসরায়েলের একজনের বেশি কমান্ডারের প্রাণ যাবে। লেবানন ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সংসদীয় কমিটির সদস্য ইব্রাহিম আল মুসাবি বলেছেন, হিজবুল্লাহর কমান্ডারদের হত্যার বদলা হবে ভয়াবহ। হত্যাকাণ্ডের জবাব দিতে হিজবুল্লাহ পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি বলেন, ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দিতেই আমরা যুদ্ধ করছি এবং হিজবুল্লাহর একজন কমান্ডার হত্যা করলে তাদের ক্ষতি হবে এর চেয়ে অনেক বেশি। এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন, হিজবুল্লাহর একজন কমান্ডার নিহত হলে ইসরায়েলের একাধিক কমান্ডারের প্রাণ যাবে। সম্প্রতি ইসরায়েলের বড় সামরিক বাহিনীর হামলায় হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার হাজ আবু নামে শহীদ হওয়ার পর হিজবুল্লাহ অধিকৃত গোলান মালভূমির ইসরায়েলি সামরিক অবস্থান লক্ষ্য করে অন্তত 200 রকেট নিক্ষেপ করেছে। পাশাপাশি হিজবুল্লাহ যোদ্ধারা বিস্ফোরক ভর্তি 20টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। লেবানন ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ব্যাপক রকেট হামলায় এর মধ্যে ইহুদিবাদ ইসরায়েলের একজন মেজর পদমর্যাদার সেনা কর্মকর্তা নিহত হয়েছে। যুদ্ধ শুরু হলে লেবানন ইহুদিবাদীদের জন্য জাহান্নামে পরিণত হবে, হুঁশিয়ারি ইরানের। ফেরার কোনো পথ থাকবে না। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকির কানি বলেছেন, ইহুদিবাদ ইসরায়েল যদি লেবাননের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তাহলে যুদ্ধক্ষেত্র দখলদারদের জন্য জাহান্নামে পরিণত হবে, যেখান থেকে তারা বের হতে পারবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে ইহুদিবাদ ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী খেলোয়াড় হিসেবে প্রশংসা করেন। গতকাল ইরানের মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের অবকাশে সাংবাদিকদের কাছে সব কথা বলেছেন আলী বাকেরি কানি। ইসরায়েলের সম্প্রতি লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরুর হুমকি দিয়েছে নিয়ে দুপক্ষের মধ্যে মারাত্মক উত্তেজনা বিরাজ করছে। আলী বাকেরি কানি বলেন, লেবাননের প্রতিরোধ আন্দোলন খুবই শক্তিশালী ভূমিকা পালন করেছে, যা আন্তর্জাতিক এবং কূটনীতির ক্ষেত্রে প্রতিরোধটি করেছে। যুদ্ধ শুরু হলে লেবানন নিশ্চিতভাবে দখলদার ইসরায়েলের জন্য জাহান্নামে পরিণত হবে, যেখান থেকে তারা বের হতে পারবে না। গত 7 অক্টোবর ইহুদিবাদী ইসরায়েল গাজায় বর্বর আগ্রাসন শুরু করার পর থেকে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে নিয়মিতভাবে হামলা চালিয়েছে। হিজবুল্লাহ বলছে, গাজা আগ্রাসন বন্ধ করলেই শুধুমাত্র ইসরায়েলের বিরুদ্ধে তাদের হামলা বন্ধ হবে। এদিকে নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনীর শীর্ষ 2 জেনারেল বিশ্বাস করেন যে বিশিষ্ট পণবন্দীদের মুক্তির জন্য স্থায়ী যুদ্ধবিরতি সর্বোত্তম পন্থা। তারা অবশ্য তাদের পরিচয় প্রকাশ করেনি। এক সিনিয়র ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, হামাসের সর্বশেষ প্রস্তাবটি আগেরগুলোর চেয়ে ভালো হলেও হামাস এখনো স্থায়ী যুদ্ধবিরতিতে অটল রয়েছে, আর তা মেনে নেয় ইসরায়েলের পক্ষে সম্ভব হবে না। তাছাড়া প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চান না স্থায়ী যুদ্ধবিরতি। এমনকি হামাসের সর্বশেষ প্রস্তাবটি প্রাপ্তির কথা স্বীকার করতেই প্রধানমন্ত্রীর অফিস কয়েক ঘন্টা দেরি করা হয়েছে। ইরানের প্রেসিডেন্ট নির্বাচন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে, বললেন খামেনি। বিদেশি শক্তি ইরানের প্রেসিডেন্ট নির্বাচনী প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ ওয়াহিদি। তিনি এই ব্যাপারে চক্রান্তকারী ও শত্রুদের হুঁশিয়ারি দিয়েছেন। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় আজ ভোটগ্রহণ হয়েছে। স্থানীয় সময় সকাল 8টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। প্রথম দফায় ভোটে কোনো প্রার্থী 50% বেশি ভোট না পাওয়ায় দেশটির নিয়ম অনুযায়ী এগিয়ে থাকা সংস্কারপন্থী প্রার্থী মাসুদ পেজেশকিয়ান ও কট্টরপন্থী সাইদ জালিলির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। প্রথম দফায় পেজেশকিয়ান 42% এবং সাইদ জালিলি 39% ভোট পেয়েছেন। আজ ইরানের প্রেসিডেন্ট নির্বাচন সংক্রান্ত আল জাজিরার লাইভ আপডেটে বলা হয়েছে, নির্বাচনে জালিয়াতির সম্ভাব্য অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ ওয়াহিদি। নির্বাচনী কারচুপির দাবি শত্রু চক্রান্ত বলে মন্তব্য করেছেন তিনি। শুধু বাইরের শক্তির ইন্ধনে এসব প্রচার করা হচ্ছে বলে তার অভিযোগ। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, কেউ যুক্তি দিয়ে বলেছেন, যদি নির্দিষ্ট প্রার্থী ভোট না পান তাহলে এর অর্থ নির্বাচনী জালিয়াতি হয়েছে। এই চক্রান্ত শত্রু এবং তাদের অনুসারীরা করছে। সরাসরি বিদেশ থেকে এসবের ইন্ধন আসছে। আমাদের এখন পর্যন্ত ভালো নির্বাচনী পরিবেশ বজায় আছে। কোনো মিথ্যা বিবৃতি দিয়ে তা নষ্ট করতে দেওয়া হবে না। তিনি ভোটারদের আহ্বান জানিয়ে বলেছেন, যে কোনো নিয়ম লঙ্ঘন হলে তা জানান। মন্ত্রণালয় অবিলম্বে তদন্ত করে ব্যবস্থা নিবে। সুনাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন ব্রিটিশ রাজা। যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনে ভরাডুবির পর
প্রধানমন্ত্রী পদ ছাড়ার পাশাপাশি নিজ দল কনজারভেটিভ পার্টির নেতৃত্বে থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ঋষি সুনাক। শুক্রবার সরকারি বাসভবন 10 নম্বর ডাউনিং স্ট্রিটে বিদায়ী ভাষণে তিনি এই ঘোষণা দিয়েছেন। খবর রয়টার্সের। তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। বাকিংহাম প্যালেসে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে। ঋষি সুনাক বলেন, আমি দুঃখিত, এই পর্যায়ে যাবতীয় দায় আমি স্বীকার করছি। আমি আপনাদের ক্ষোভ বুঝতে পারছি। এ সময় দল নতুন নেতা পেয়ে গেলেই তিনি পদ ছেড়ে দিয়েছেন। আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পদ থেকে সরে দিলেন তিনি। এক বিবৃতিতে বাকিংহাম প্যালেস জানিয়েছে, সম্মানিত ঋষি সুনাক এমপি সকালে রাজার সাথে দেখা করেছেন এবং প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়া যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ভূমিধস বিজয় লাভ করেছে লেবার পার্টি। কেয়ার স্টারমারের নেতৃত্বাধীন দলটি 412 আসনে জয় নিশ্চিত করেছে। গত নির্বাচনের চেয়ে এবার 211টি আসন বেশি পেয়েছে তারা। বিপরীতে বর্তমান ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টি 250 আসন হারিয়েছে। ঋষি সুনাকের নেতৃত্বে নির্বাচন করা দলটি পেয়েছে 121 আসন। দলের এমন ভরাডুবির পর এরই মধ্যেই কনজারভেটিভ পার্টির প্রধানের পদ থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন সুনাক। এমন নজিরবিহীন হারের পর দেশবাসীর কাছে ক্ষমাও চেয়েছেন সুনাক। তিনি বলেছেন, ভোটারদের ক্ষোভ ও হতাশার সাথে পরিবর্তনের ইচ্ছের সুর তিনি শুনতে পেয়েছেন। 10 নম্বর ডাউনিং স্ট্রিটের বাইরের কথা বলার সময় সুনাক নিশ্চিত করেছেন তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। সুনাক বলেছেন, আমি প্রধানমন্ত্রী হিসেবে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। তবে আপনারা পরিষ্কার বার্তা দিয়েছেন, যুক্তরাজ্যের সরকারের অবশ্যই পরিবর্তন আসা উচিত, আর আপনারাই কেবল রায় দিতে পারেন। এটা আপনাদের অধিকার। যুক্তরাজ্যে টানা 14 বছর পর ক্ষমতা থেকে সরে গেল কনজারভেটিভ পার্টি। সাধারণ নির্বাচনে লেবার পার্টি নিরঙ্কুশ জয়ের মধ্য দিয়ে পরিবর্তনের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির নেতা কিয়ার স্টারমার। সেন্ট্রাল লন্ডনে নিজের নির্বাচনী আসনে সমর্থকদের সামনে হাজির হয়ে তিনি বলেছেন, আপনাদের আন্তরিক ধন্যবাদ, আপনারা আমাদের দেশকে বদলে দিয়েছেন। এবং সর্বশেষ জানিয়ে দিব, আর্জেন্টিনার দ্বীপপুঞ্জ থেকে 50 কোটি ব্যারেল তেল চুরির পরিকল্পনা করেছে ব্রিটেন ও ইসরায়েল। ব্রিটিশ সরকার আর্জেন্টিনার মালভিনাস দ্বীপপুঞ্জের ওপর কর্তৃত্ব বজায় রেখে এখন সেখান থেকে কমপক্ষে 50 কোটি ব্যারেল তেল লুট করার পরিকল্পনা করেছে। ব্রিটিশ সরকারের একটি প্রতিবেদনে বরাত দিয়ে দ্য টেলিগ্রাফ পত্রিকা লিখেছে, ব্রিটেন দক্ষিণ আমেরিকা অবস্থিত মালভিনাস দ্বীপপুঞ্জ থেকে কমপক্ষে 50 কোটি ব্যারেল তেল উত্তোলনের পরিকল্পনা করেছে। পার্স টুডে জানিয়েছে, ব্রিটেনের এই পদক্ষেপের কারণে দখলদার ইসরায়েল ও আমেরিকা সবচেয়ে বেশি লাভবান হবে। এই প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেন যে দ্বীপটি থেকে তেল উত্তোলনের পরিকল্পনা গ্রহণ করেছে সেটির নাম লিওনেস মারিনোস। ওই দ্বীপের তেল ক্ষেত্র নিয়ন্ত্রণ করছে ইসরায়েলি কোম্পানি নাভিটাস পেট্রোলিয়াম। এই তেল ক্ষেত্রটিতে 170 কোটি ব্যারেলের বেশি তেল রয়েছে, যা রোজব্যাংক তেল ক্ষেত্রের স্কটল্যান্ডের উত্তর পশ্চিম অবস্থিত চেয়ে কয়েক গুণ বেশি। ব্রিটিশ গণমাধ্যম বলছে, দ্বীপবাসী রাজি হলে এই তেল ক্ষেত্র থেকে ইসরায়েল ব্যাপক লাভবান হতে পারবে। ব্রিটেনের পাশাপাশি তেল ক্ষেত্র থেকে আমেরিকাও লাভবান হবে বলে উল্লেখ করা হয়েছে। আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজের আমলে দেশটির পক্ষ থেকে ইসরায়েলি তেল কোম্পানি নাভিটাস পেট্রোলিয়ামের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয়েছিল। আর্জেন্টিনার মালভিনাস দ্বীপপুঞ্জকে ব্রিটেনরা ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নামে ডাকে। স্পেনের কাছ থেকে স্বাধীনতা অর্জনের পর আর্জেন্টিনার ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ হিসেবে এই দ্বীপগুলো ও উপনিবেশকাতর কবল থেকে মুক্তি হয়। কিন্তু মাত্র কয়েক বছর পর 1830 সালের দিকে তৎকালীন ব্রিটিশ রাজা আর্জেন্টিনার কয়েকটি দ্বীপে আক্রমণ করে এবং সেখান থেকে আর্জেন্টিনার কর্মকর্তাদের বহিষ্কারের পর স্থানীয় বাসিন্দাদের নির্বাসনে পাঠিয়ে দেয়। এরপর দ্বীপপুঞ্জের নাম পরিবর্তন করে নতুন নাম দেয় ফকল্যান্ড দ্বীপপুঞ্জ। এরপর থেকে আর্জেন্টিনার সরকার ও জনগণ তাদের ভূখণ্ড ফিরিয়ে দেওয়ার জন্য দাবি জানিয়ে আসছে, কিন্তু ব্রিটেন দ্বীপগুলো নিয়ে কোনো ধরনের আলোচনা করতে রাজিও হয়নি। ব্রিটেন অতীতের উপনিবেশিক আমলের মতো এখনো আর্জেন্টিনার দ্বীপপুঞ্জ দখলে রেখে উত্তেজনা জিয়ে রেখেছে। দক্ষিণ আটলান্টিক সাগরে অবস্থিত এই দ্বীপপুঞ্জকে আর্জেন্টিনার সমুদ্র সীমার অন্তর্ভুক্ত বলে 2016 সালে স্পষ্ট রায় দিয়েছে জাতিসংঘের মহীসোপানের মহাদেশগুলির প্রসারিত পরিসীমা অঞ্চল সীমা নির্ধারণকারী কমিশন। ওই রায়ের ফলে আর্জেন্টিনার সমুদ্র সীমা আগের চেয়ে 35% বেড়েছে। কিন্তু ব্রিটেন জাতিসংঘের এই রায়কে তোয়াক্কা না করে দ্বীপপুঞ্জে সামরিক উপস্থিতি বজায় রেখেছে এবং ওই অঞ্চলে সামরিক মহড়া সহ উস্কানিমূলক নানা তৎপরতা চালিয়ে যাচ্ছে। এই দ্বীপপুঞ্জে রয়েছে বিপুল পরিমাণ তেল ও গ্যাস সহ প্রাকৃতিক সম্পদের বিশাল ভান্ডার। এদিকে সম্প্রতি ফলস্বরূপ রাশিয়া থেকে ইরান হয়ে কয়লা ট্রেনে করেছে ভারত। কূটনৈতিক মহলের একাংশের মতে এই আমদানিতে রাশিয়া এবং ইরানের সঙ্গে যুক্ত রয়েছে ভারত, যা আমেরিকা লাভবান নাও হতে পারে, লাভ নাও নিতে পারে, যদিও মস্কো আমেরিকা এ ব্যাপারে সরকারিভাবে কোনো মন্তব্য করেনি। অন্যদিকে এই কয়লা আমদানি নিয়ে ভারতও সরকারিভাবে মুখ খোলেনি। এখন প্রশ্ন হলো, ভারতের মতো দেশে কয়লা কেন প্রয়োজন পড়লো? কয়লা উৎপাদনে বিশ্বের দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত, তারপরেও ভারতে কয়লার ঘাটতি দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের মতে ভারতে কয়লা উৎপাদন হলেও ভালো গুণগত মানের কয়লার পরিমাণ খুবই কম। সেই ঘাটতি মেটাতেই বিদেশ থেকে কয়লা আমদানি করতে হয় ভারতকে। কয়লা রপ্তানিকারক দেশগুলোর মধ্যে
ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়ার পরেই আছে রাশিয়া। সম্প্রতি অতিরিক্ত গরমের কারণে ভারতে বিদ্যুতের চাহিদা বেড়েছে, আর বিদ্যুৎ উৎপাদনে কয়লা বড় ভূমিকা নেয়। বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লার প্রয়োজনেই রাশিয়া থেকে তা আমদানি করলো ভারত। তবে রাশিয়া থেকে কত পরিমাণ কয়লা আমদানি হয়েছে তা জানা যায়নি, কিন্তু উল্লেখযোগ্য হলো উত্তর দক্ষিণ করিডোরের ব্যবহার। এর ফলে ভবিষ্যতে ভারত আরও লাভবান হবে বলেই মনে করা হচ্ছে।